আশা, ইদানিং শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়, বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। তুমি আমায় এত যন্ত্রণার মাঝে ফেলে চলে গেলে কিভাবে? কতদিন হলো মেয়ে তোমায় দেখিনি, একটু শুয়েও দেখে না, চুলে তেল দিয়ে দেয় না। তোমার কি একটুও দয়া হয় না আমার জন্য? মৃত্যুর জন্য তৃষ্ণার্ত হয়ে আছে আমার ভিতরটা, কিন্তু বাইরেটা প্রচুর ভয় পায় মৃত্যুকে। দেখো তুমি কত চালাক পাষাণ, মরতে চাইলেও সেই পথ তুমি বন্ধ করে রেখে গিয়েছো। আমাকে বাঁচতে হবে তোমার মেয়ের জন্য। সাইফ থেমে ফের নীরবতায় আচ্ছন্ন হয় চারিপাশ। সাইফ ধীর পায়ে গিয়ে আশার পাশে বসে। দুর্বিদ্ধ মুখশ্রীতে কোনো রকমে হাসি ফুটিয়ে তোলে। আদুরি গলায় জিজ্ঞাসা করে, রাগ করেছো আমার সাথে? তোমার মেয়ে এটা রাগ করেছো আমার সাথে? তোমার মেয়েকে একটা বোকা দিয়েছিলাম বলে দুদিন বাবার কাছে গিয়ে বসেছিলে। আর তোমার ওই জাদ্রেল বাপ আমাকে দিয়ে ওভার ডিউটি করিয়েছিল। আজ দেখো তোমার মেয়েকে মেরেছে। তুমি কিছু বলবে না? আচ্ছা প্লিজ, বোকা দেওয়ার জন্য হলো একটি বার সামনে এসো। আজ তোমার মেয়ের চোখে কত অভিযোগ তার পাপের জন্য। একটা বার বোঝার চেষ্টা করছে না তার পাপা কেন এমন করেছে, তোমার মতো অভিমানী হয়েছে। এর জন্যই ও পেটে থাকাকালীন বারবার সাবধান করেছিল, একটু অভিমান কমাও। কমাওনি, দেখলে এখন কি পরিণতি। তার কাছে তার পাপা আজ অভিযুক্ত। একা একা হাজারো বিলাপ করতে করতে টলমলে হয়ে উঠল সাইফের চোখ দুটো। নারীটি তবুও নিরুত্তর। সে মৃদু হেসে উঠে দাঁড়ায়, অভিমানী নারীটির কোনো প্রশ্রয় না পেয়ে। গজ কাপড়টা টান দিতে চোখ মুখ কুঁচকে যায় কিছুটা। নিজের কাজ করতে করতে ডাক্তারটি অসন্তুষ্ট গলায় বলল, আপনার দেহের গা অনেক গভীর মেজর, শুকাতে অনেকটা সময় লাগবে। অন্তত 1 সপ্তাহ যদি প্রপার রেস্ট দেওয়া হয়, শরীরে কোনো প্রকার প্রেশার না দেওয়া হয় শরীরের উপর কোনো প্রেশার না দেওয়া হয় তবে আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে গা। কিন্তু আপনি সেই একটা কিন্তু আপনি সেই 1 সপ্তাহ সময়টাও দিচ্ছেন না। আমার কাছে সেই 1 সপ্তাহ সময়টাই নেই ডক্টর। আপনি একটু ব্যবস্থা করুন যাতে তাড়াতাড়ি এটা টেনে যায়। অন্তত ব্যথার প্রকোপ খানিকটা কমলেও আমি কাজ করতে পারবো। ফাইল দেখতে দেখতেই দর্পণ গম্ভীর গলায় বলল। পাশে দিলজার এবং সুবেদার দাঁড়িয়ে। ডাক্তার হতাশার নিঃশ্বাস ফেলল, ঘাড় কাত করে বলল, ঠিক আছে, আমি দেখছি। দর্পণ মাথা তোলায়। ডক্টর এসেছে চেকআপের জন্য, ড্রেসিং করছে। ফাইল থেকে চোখ সরিয়ে বারান্দা ছাপিয়ে দূরপানে দৃষ্টি নিক্ষেপ করে। গগনের চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তার মাঝে সরু উজ্জ্বল পেট বাঁকিয়ে বসে থাকা অপার সৌন্দর্যের অধিকারী গ্রহটির দাপটে রাজত্ব চলছে। এই অন্ধকার মেঘে আচ্ছাদিত আকাশের সৌন্দর্য যেমন ওই মৃগাঙ্গটি, তেমনি তার এই ব্যারঙ্গ একাকী নিস্তব্ধ জীবনের সৌন্দর্য। তার ওই মৃগাঙ্গটি, তার শিয়া। প্রতিটি মানুষ জন্মানোর সাথে সাথে গুণে, ব্যক্তিত্বে, মনুষ্যত্ববোধ, শিক্ষা, সংস্কৃতিতে যেমন অপূর্ণ থাকে, তেমন চাঁদও অপূর্ণ। তাকে পরিপূর্ণ হতে হলে সূর্যের প্রয়োজন। সারাদিন ব্যাপী সূর্যের থেকে আলো শোষণ করে রাতে তার নিজ সৌন্দর্যে পরিণত করে উজ্জ্বলতা ছাড়ায় অন্ধকারাচ্ছন্ন ওই গগনটিতে। ঠিক তার শিয়া অপূর্ণ। ছোট্ট শিয়াকে পরিপূর্ণ করেছে তার পরিবার, তার বাবা। আর এই শিয়াকে পরিপূর্ণ করে দর্পণ, মেজর দর্পণে হাসান অপূর্ণ সেই শিয়াশার সূর্য। এই লাজুক মুক্তি, চিন্তিত মুক্তি, হারিয়ে ফেলার ভয়ে ব্যরঙ্গ ভয়ার্ত মুক্তির কারণ যে সে। প্রণয়ের শুরু থেকে নারীটির সে কত অনন্য রূপ যে দেখলো, অথচ যাতে সে বারংবার প্রেমে পড়ে, অথচ মেয়েটা জানেও না সে কতটা উদ্গ্রীব তাকে পাওয়ার জন্য। মেয়েটার সংস্পর্শে থাকতে থাকতে এতদিনে এতটুকু সে বেশ বুঝতে পেরেছে যে ভালোবাসার কাঙাল সে। মেয়েটার একটু যত্ন, একটু ভালোবাসাময় স্পর্শের জন্য সে কাতর। পাশে থাকলে সুখ অনুভব হয়, ঘরে হাঁটলে বাতাবরণের সেই মিষ্টি সুভাষ তাকে অনুভব করায় সে আর একা নয়। এ যে বুকের ভেতরে যাতনারা সৃষ্টি হয়, অসহায়ত্ব বোধ হয় যখন বারবার মুখ ফুলিয়ে আবদার করে পরিবারের কাছে জানানোর জন্য, সেই সাহসটুকু যে সে করে উঠতে পারে না। সে জানে সে আশা চৌধুরীর নাম আসলেই সেখানে সর্বপ্রথম সাইফ চৌধুরীর নাম আসবে। সে আশার ব্যাকগ্রাউন্ড ঘাটলে একটা নির্ভেজাল নির্ভীক জীবন খুঁজে পাওয়া যায়, যেখানে শুধু আনন্দ, সুখ, হাসির সমাহার। সেখানে সে বিপরীত, রক্ত, খুন, ভয়, আশঙ্কাই যেন তার জীবনের মানে। আর এই জীবনের সাথে সাইফ চৌধুরী কখনোই তার মেয়েকে জড়াতে দেবে না। মেয়েটাকে হারিয়ে ফেলার সব পথ থেকে সে বিমুখ থাকে সবসময়। সে কোনো মতেই হারাতে চায় না মেয়েটাকে। তাকে চায় তার আজন্ম। রক্ত, ভয়, শঙ্কার ঊর্ধ্বে গিয়ে মেয়েটিকে নিজে করার জন্য।
পৃষ্ঠদশের ড্রেসিং হতে দর্পণ টি শার্টটা পরে নেয়। তার মধ্যে কলিং বেলটা বেজে ওঠে। দর্পণের অনুমতি নিয়ে দিলজার এগিয়ে যায় দরজার কাছে। লুকিং গ্লাসে চোখ রাখতেই খানিক ভরকে যায়। তড়িৎ গতিতে দরজা খুলে দেয়। সশব্দে দারাজ গলায় সেলুট দিয়ে দাঁড়িয়ে যায় শটান হয়ে। কালো স্যুট কালো প্যান্ট পরিহিত অফিসিয়াল পোশাকে তিন বলিষ্ঠ পুরুষ। তিনটা মুখই তাদের পরিচিত। সাইফ সেলুটের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করলো না। স্ট্রেট গলায় প্রশ্ন করলো। মেজর দর্পণ আসন আছে? দিলজার ঘন ঘন হ্যাঁ বোধক মাথা নেড়ে তৎক্ষণাৎ গম্ভীর স্বরে সাইফ বলে, একজন সোলজারের ব্যক্তিত্ব বহন করে তার দরজা কণ্ঠ নিঃসৃত শব্দে প্রখরিতা। মাথা নাড়িয়ে কথা বলা তাকে মানায় না। দিলজার অপরাধীদের মতো মুখ করে বলল। সরি স্যার। আশফাক আহমেদ সাইফের দিকে আর চোখে তাকায়। জীবনে প্রথম মনে হয় সাইফের কথা তার একটু মনে ধরেছে। সেও বলতে গিয়েছিল। সে গমগমে স্বরে দিলজারকে বলল। আপনার স্যারকে ডাকুন। দিলজার যেতে নিলেই দর্পণ এগিয়ে আসে। সাইফ আশরাফ আশফাককে দেখে কিছুটা অবাক হলেও প্রকাশ করার সুযোগ পেল না। সাইফের ওকে বলল। উই হ্যাভ টু টক উইথ ইউ। দর্পণ তীক্ষ্ণ শিখারী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সকলকে। খুব একটা চিন্তা ভাবনা করলো না। থমথমে মুখে ভেতরের পথ দেখিয়ে বলল। প্লিজ বি সিটেড। বিশাল আকৃতির কাউচের একপাশে সাইফ আশরাফ আশফাক আহমেদ গম্ভীর মুখে বসা। তার বিপরীত দর্পণ একা বসা। দিলজা সুবেদার এখানে নেই। দর্পণ রাখেনি। আলোচনা যে খুব বেশিক্ষণ প্রফেশনাল থাকবে না সে সেটা জানে, তাই তো তাদের রাখেনি। আলিশান শৌখিন আভিজাত্যে মোড়া একটা লিভিং রুম। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের দেয়ালের ইন্টেরিয়র ডিজাইনের দিকে নয়, ডিজাইনের ভেতরে থাকা ফটো ফ্রেমটির দিকে। দর্পণের এক বাহুতে আটকে আছে হাসতে হাসতে হেলে দুলে পড়া মেয়েটা। মেয়ের হাস্যরত মুখশ্রী সাইফের জন্য পরম সুখের হলেও বর্তমানে এইখানে এই দৃশ্য মোটেই দৃষ্টিনন্দনীয় নয় তার জন্য। এমনকি মেনেই নিতে পারছে না তার মেয়ের সাথে কোনরূপ সংযোগ রয়েছে নিরাপত্তা বাহিনীর এই অফিসারের সাথে। সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ছবিটার কাছে। যেতে যেতে এই প্রশ্ন ছুড়ে দর্পণের উদ্দেশ্যে। আমার মেয়ের সাথে আপনার কেমন সম্পর্ক? যেমনটা আপনি শুনেছেন। ঠিক সাথে সাথেই নির্বিকার জবাবটা আসে। সাইফের সরু দৃষ্টি চাপা ক্রোধে জলজল করে উঠল। ফ্রেমের ভেতর থেকে ছবিটা বের করে ফ্রেমটা আবারও নিজের জায়গায় রেখে দর্পণের সামনে এসে বসে। দর্পণ গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে সাইফকে। সাইফ হাতের ছবিটি দেখিয়ে বলে। ছবিটি ভুল জায়গায় রয়েছে, এটা এখন একদমই বানাচ্ছে না। দর্পণের ভ্রুযুগল খানিক পরিবর্তন দেখা মেলে। মাথা নেড়ে সায় জানায়। সোফা ছেড়ে উঠে অপর পাশের দেয়ালের কাছে এগিয়ে গিয়ে বলল। ঠিক বলেছেন, ওটা একদমই ওখানে মানাচ্ছিল না। আপনি বরং এটা দেখুন, এটা বোধহয় এখানে মানাচ্ছে। বলেই দর্পণ বড়সড় একটা পর্দা সরিয়ে দিল। বিশাল আকৃতির একটা ফ্রেম বন্ধি একই ছবি। আশরাফ রাগে ফোঁস করে উঠল। আশফাক আহমেদ ইশারায় তাকে চুপ থাকতে বলল। মেয়ের স্বচ্ছ নির্ভীক জীবনে হঠাৎ করে এমন কিছু বরখাস্ত করতে পারল না সে। চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল। আপনার সাহস কি করে হয় সিয়াকে নিজের সাথে জড়ানোর? আমার মনে হয় না এখানে সাহসের প্রসঙ্গ খুব একটা যুক্তিযুক্ত। এখানে অপরকে ভালোবাসলে সাহসের নয়, মনের মিলের প্রয়োজন। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণের দিকে। আশফাক আহমেদের চেহারায় খানিক বিরক্তি দেখা মিলে সাইফের অহেতুক কথায়। সে এখানে সাহস দেখাতে এসেছে নাকি যেটা বলতে এসেছে সেটা না বলে নাটক করছে। সাইফ রাগে হিসিয়ে বলে। তার থেকে দূরে থাকুন। এরপর থেকে আমার মেয়ের জীবনে আপনার কোনো রকম অস্তিত্ব বা উপস্থিত যেন না থাকে। দর্পণ ততক্ষণে পর্দাটা আবার লাগিয়ে কাউচে বসে। সাইফের কথায় কপালের ভাঁজ মিলিয়ে যায়। নির্বিকার চিত্তে বলল। কেন? মানে? সাইফ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। তার থেকে দূরে থাকার কারণ জানতে চাইছি। কারণ আপনি আমার মেয়ের যোগ্য নন। অযোগ্য কোন দিক থেকে? সব দিক থেকে। দর্পণ হেসে ওঠে। আর এই সব দিক থেকে অযোগ্য ব্যক্তিটাকেই আপনার মেয়ে মনে প্রাণে ভালোবাসে। তার কারণটা কি বলতে পারেন? সাইফ থমথমে মুখে বলে। ভালোবাসা অন্ত। ভালোবাসার যোগ্য অযোগ্য বিবেচনা করা হয় না। ঠিক, ভালোবাসায় যোগ্য অযোগ্য বিবেচনা করা হয় না। আপাতত আমিও বিবেচনা করছি না যোগ্যতা অযোগ্যতা, তাই তার থেকে দূরে থাকার প্রশ্নও আসে না। যদি আমি দূরে রাখতে পারি? সোফায় গায়ে লিয়ে জিজ্ঞাসা করলো সাইফ। দর্পণ কাজ ঝাঁকিয়ে বলল। সেটা আপনার ব্যাপার, আপনি চেষ্টা করতেই পারেন। আপনার মেয়েকে আটকানোর চিন্তা আপনার, আমার ভালোবাসার মানুষকে আমার করার চিন্তা আমার। এখানে কারোর কোনো হস্তক্ষেপ নেই। তার মানে আপনি জোরপূর্বক তাকে নিজের করবেন? সাইফ ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। দর্পণ ফের নির্লিপ্ত চিত্তে বলে।
ইফ আই হ্যাভ টু ডু দেন আই উইল ডেফিনেটলি ডু। কথাটির পরিপ্রেক্ষিতে সাইফ রাগে ফেটে পড়ে। প্রতিকূল গম্ভীর পরিস্থিতি, কিন্তু সেই গাম্ভীর্যতা ভেদ করে আশফাক আহমেদের ওষ্ঠপুটে ম্লান হাসি ফুটে উঠল। রাগে ফুঁসতে থাকা সাইফের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে উঠল। ইতিহাস ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। বহু বছর আগে তাকেও কেউ এই একই বাক্য বলেছিল, তখন সে ওইভাবেই রাগে ফেটে পড়েছিল। তবে তখন যে ছিল সেও তার কলিজা ছিল, আর এখন যে আছে সে তার প্রাণ। অগত্যা সে গম্ভীর মুখটি খুলল, স্ট্রেট গলায় বলল, দেখুন মেজর দর্পণ, এহসান সিয়াসা অন্য দুনিয়ার মানুষ। তার দুনিয়াটা স্নিগ্ধ, ভয়হীন, যেখানে রক্ত, বেদনা, বিপদ, শঙ্কা, আতঙ্কের ছিটে ফোটাও নেই। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ভালোবাসার মানুষটির জীবন নিয়ে শঙ্কা তৈরি হয় আপনার কারণে। তাই তার একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনাকে তাকে ভুলতে হবে। দর্পণকে অবিল চল দেখা দিল। সেভাবেই সাইফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, অন্যায়কে প্রশ্রয় দিয়ে চোখ কান বন্ধ করে দূরে সরে আসা আমার ব্যক্তিত্বে নেই। তাই আমি আপনাদের সিদ্ধান্ত মানতে পারলাম না। আমার জন্য সিয়াসার জীবনে যদি কোনো আসন্ন বিপদ থেকেও থাকে, তবে আমি সে আসন্ন বিপদ কাটানোর জন্য হলেও সিয়াসার সঙ্গ বজায় রাখব। হাজারো ভয় ভীতির মাঝে তার স্নিগ্ধ জীবন বহাল রাখার জন্য আমায় যা করতে হবে আমি করব। তবুও কাওয়ার্ডের মতো সত্য জেনেও নিজেকে লুকিয়ে রাখব না। দর্পণকে অবিচল দেখা গেল। তীক্ষ্ণ দৃষ্টি রেখে সাইফের দিকে গম্ভীর গলায় বলল, শেষের কথাটা কিছুটা জোর দিয়ে বলল দর্পণ, যেন এটা সূক্ষ্ম আঘাত হানে কারো দুর্বল ব্যক্তিত্বে। সাইফের কর্ণকুহরে চিরে চলে গেল কাওয়ার্ড শব্দটা। হাতটুকু খানিক কেঁপে উঠল। মস্তিষ্কে এক দফা স্মৃতির পাতা উল্টে পাল্টে গেল এলোমেলো ভাবে। তবে স্মৃতির পাতা বারংবার আটকে তার ছোট্ট পরীর হাসি মুখটার কাছে। মুহূর্তে বিধ্বস্ত বিচলিত হয়ে উঠল সাইফ। মেয়ের জীবন নিয়ে ক্ষুদ্র আশঙ্কা সে সহ্য করতে পারবে না। ফের রাগান্বিত গলায় বলল, এসব ভাষণ মঞ্চে শোনাতে শ্রুতিমধুর লাগে, বাস্তব জীবনে নয়। আই ওয়ার্নিং ইউ, আমার মেয়ের থেকে দূরে থাকবেন। তাকে কোনো রকম ম্যানিপুলেট করার চেষ্টা করলে আমি বাধ্য হব আপনাদের দূর করতে। আপনার মেয়ে কোনো বাচ্চা নয় যে তাকে ম্যানিপুলেট করা যাবে। সে অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডিসরেসপেক্ট হার ডিসিশন। দর্পণ শক্ত কণ্ঠে বলে, অ্যাডাল্ট মাই ফুট। আমার মেয়ে একমাত্রই আমার, তার উপরে সকল অধিকার একমাত্র আমার। আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই তার জন্য একমাত্র আইন। সাইফ জেদি গলায় বলল। দর্পণ মৃদু হেসে ওঠে, শীতল গলায় বলে, আইনের কথা না বলি। আইনের কথা বলতে গেলে সিয়াসা চৌধুরীর জীবনে সবার আগে দর্পণ এহসানের নাম আসবে। সকলের লড়ারের ভাঁজ দৃঢ় হয়, দৃষ্টি প্রখর হয় দর্পণের কথায়। মানে না বুঝলেও এতটুকু বুঝলো, এত সহজে দর্পণকে সিয়াসাত থেকে দূরে সরানো যাবে না। সাইফ দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। চিন্তা ভয়ে কিভাবে বের করবে মেয়েকে এই বিপদ থেকে। কারো থেকে কোনো রকম সহানুভূতি পায়নি সিয়াসা, আশফাক আহমেদের থেকেও না। প্রথমবার বাবার অমন আঘাত সহ্য করতে পারেনি মেয়েটির মন, মস্তিষ্ক, দেহ। তাই তো রাত বাড়তেই গা কাঁপিয়ে জ্বর আসে মেয়েটার। জ্বরের ঘরে মিন্ময়কে আঁকড়ে ধরে কেঁদেছে আর বারবার বলেছে বাবাকে একটু বুঝাতে দর্পণ অসুস্থ, তাকে তার প্রয়োজন। পুরোটা রাত জ্বরের ঘরে শুধু এগুলোই বিলোপ করেছে। মিন্ময় তাকে আশ্বস্ত করে বলেছে, মনি, তোমার বাইরে যাওয়া নিষেধ। আমার কিংবা মিনির তো নয়। আমরা কোনো এক ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। জ্বরগ্রস্ত মেয়েটির কান্নারত চোখ দুটো তখন খুশিতে চকচক করে ওঠে। জ্বরের ঘরে মিন্ময়কে বারংবার ধন্যবাদ জানিয়েছে, তারপর গিয়ে একটু ঘুমিয়েছে। মিন্ময় অবাক হয় সিয়াসার এই রূপ দেখে। নিজের ব্যথাই যেন তার গায়েই লাগছে না, ভালোবাসার মানুষটির চিন্তায়। কপাল থেকে পট্টি উঠিয়ে আরেকবার ভিজিয়ে সেটা কপালে দেয় মিন্ময়ী। বিছানার পাশে বসা আশরাফ হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিছুটা দূরে মিনি স্যুপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু খায়নি সে থেকে। আশরাফ ম্লান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঘুমন্ত ভাগ্নের দিকে। বুকের ভেতরটা ফালা হয়ে যাচ্ছে গালের 5 আঙ্গুলের দাগ দেখে। এমন আঘাতপ্রাপ্ত সিয়াসাকে কখনোই সে দেখেনি। দু একবার রান্না করতে গিয়ে হাত পুড়তো, কেটে বসতো। দুলাভাই বাড়ি এক করে ফেলতো আহাজারি করতে করতে। সময় বদলায়, পরিস্থিতি বদলায়। বাবার ভালোবাসা শাসনে পরিবর্তন হয়, তবে সেই শাসনের পেছনে যে লুকিয়ে থাকে সন্তানের মঙ্গল। মাথায় হাত বলিয়ে উঠে দাঁড়ায়, মিনির হাতের স্যুপের দিকে তাকিয়ে বলে, এটা এখন খাবে না, ফ্রিজে বাটার বান রয়েছে, ওটা নিয়ে আয়। মিনি চুপচাপ সিয়াসার হাত ধরে তাকিয়ে থাকে আশরাফের দিকে। সারগরু লোকটা ভাগ্নির কাছে আসলে শুধু ম্যাও ম্যাও করে।
এতদিনে সে এতটুকু বুঝতে পেরেছে যে এই তিন বুড়োর জান এই মেয়েটা। তার জন্য তারা নমনীয় হতে পারে, আবার প্রয়োজন ভেদে কঠোরও হতে পারে। মিনি এক ছুটে বান নিতে ছুটে আসে। আশরাফ সেটা ছোট ছোট টুকরো করে সে আসার গাল চেপে মুখে ঢুকাতে লাগলো। জ্বর থাকায় মেয়েটা ছটফট করে ওঠে। বদ্ধ নেত্রে জড়ানো কণ্ঠে জেদ করতে শুরু করে, খাবে না খাবে না। আশরাফ তবুও শোনে না, জোরপূর্বক ঢুকিয়ে দেয়। খানিক বাদেই নরম তুলতুলে বাটারে টইটুম্বর খাবারের মজাদার স্বাদ পেতে জ্বরে চুপচাপ মেয়েটা খেয়ে নেয়। আশরাফ মলিন হেসে ওঠে বাগ্নির কাণ্ড দেখে। এতক্ষণ জোর জবরদস্তি করেও কিছু খাওয়াতে পারেনি। সেই ওষুধ খাইয়ে বের হয়ে আসে সেখান থেকে। তখন কেবল আকাশ থেকে তমসা কাটছে ধীর গতিতে। আশফাক আহমেদ সাইফ বারান্দার রকিং চেয়ার দুলছে। মেয়ের এমন জ্বর শুনেও সাইফ একটাবারও যায়নি তার কাছে। হয়তো দুর্বল হতে চায়নি, মেয়েকে সে কাঁদতে দেখতে রাজি, কিন্তু তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতে রাজি নয়। গাছের ফাঁক থেকে ঠিকরে বের হওয়া উজ্জ্বল আলো দেখতে দেখতে আশফাক আহমেদ গম্ভীর গলায় শুধোয়। কি করবে ভেবেছো? সাইফের ধ্যানচ্যুত হয়। সচকিত হয়ে শ্বশুরের পানে একবার তাকিয়ে বলে, আপনি তো খুশি হয়েছেন তাই না, নিজের মতো সেই একই জায়গায় আজ আমায় দেখে? আশফাক আহমেদ তাচ্ছিল্য হেসে ওঠে, মাথা দুলিয়ে বলে, তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য, একটাই। তুমি কখনো বোঝোনি, আমাকেও বোঝোনি। নয়তো খুশি শব্দটা বলতে পারতে না। তখন যে ছিল সে আমার মেয়ে, তখন যে ছিল সে আমার মেয়ে, আর আজ যে আছে সে আমার মেয়েরই অংশ, আমার নানু ভাই। আজই এই একই পরিস্থিতিতে আমায় অবাক করলেও খুশি করতে পারছে না। এই বুড়ো দেহে এখনো শক্তি সঞ্চয় হয় আমার নানু ভাইয়ের সুস্থতা, প্রাণোচ্ছলতা দেখে। সাইফ কিছুই বলল না, তাকিয়ে থাকলো অধরে কোনো এক অনির্দিষ্ট কিছুতে। বিধ্বস্ত মস্তিষ্ক নানান চিন্তায় আচ্ছন্ন। কি করবে, কি করলে তার মেয়েটা আবারও স্বাধীন জীবনযাপন করতে পারবে, থাকবে না কোনো ভয়ভীতি। অরুণোদয় সদ্য আছড়ে পড়া কিরণ ধরণীতে প্রভাব বিস্তারের প্রয়াসে খানিক ব্যস্ত সময় পার করছে। প্রান্তকালের তির্যক মিঠা রোদ গাড়ির কাছ ভেদ করে সাইফের মুখশ্রীতে লুটোপুটি খাচ্ছে। সূর্যের সেই মিঠা কিরণে স্পষ্ট বয়সের তাগিদে ঢিলে হওয়া চামড়ার ভাঁজ, নির্ঘুম রাত্রি যাপনের অবসাদ। তবে সন্তানের মঙ্গলের কাছে প্রতিটি বাবার অবসাদ গ্লানি যেন প্রহসন বনে যায়। ফাঁকা রাস্তা, সর্বোচ্চ গতিবেগে চলন্ত গাড়িটি ঠিক যেন উড়ন্ত পাখির প্রতিরূপ। সাইফ অনুভূতিহীন ধ্যান জ্ঞান হারিয়ে দিগ্ভ্রান্ত পথিকের ন্যায় ছুটছে একটু আশার আলো দেখার পানে। হয়তো বুকের ভেতর দাফন দেওয়া দুর্বিষহ স্মৃতিগুলো মস্তিষ্ক জুড়ে উজ্জীবিত হচ্ছে পুনরায়। বহু বৎসর বাদে আবার ওইগুলো মাথা চাড়া দিয়ে উঠছে কেন? কি চায় তার কাছে? সৃষ্টিকর্তারই বা কি ইচ্ছে? না চাইতেও তারা আবার কেন জড়িয়ে গেল এই জঘন্য চক্রে? এবারও কি হারিয়ে ফেলবে কিছু? গতিশীল গাড়িটির গতি আরো বাড়ে। এক অসহায় দিশেহারা বাবা ছুটছে দিক বেদিক। এইবার আর সেই ভুল করবে না যা 19 বছর আগে করেছিল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই দানুবাকৃতির এক গেটের থেকে বাধাপ্রাপ্ত হয় সাইফ। কাছ নামায় সাইফ, মাথা বের করে তাকায় সম্মুখ দুয়ারে থাকা দৈত্যাকার 4 জন অস্ত্রধারী দেহরক্ষীর দিকে, যারা ইতিমধ্যে তার দিকে হস্তান্তর করে তাক করে রেখেছে অস্ত্র। তার মধ্যে একজন এগিয়ে আসে, রুট গলায় জিজ্ঞাসা করে, কে তুই? এখানে কি চাই তোর? সাইফ নিজের কার্ড বের করে গার্ডটির হাতে দেয়। গার্ডটি একবার কার্ড আরেকবার সাইফের মুখপানে দৃষ্টিপাত করে, তারপর হাত ছেড়ে যেতে দিতে বলে। বিশাল আকৃতির গেটটা খুলে গেল অতি বিলম্বে। সাইফ গাড়ি নিয়ে সোজা ভেতরে চলে যায়। যেতে যেতে আরো দুটো গেট বাঁধে। 2 দফা তাকে চেক করা হয়। তবে খানিক অবাক করা বিষয় হলো সকলেই তাকে চেনে। নির্দিষ্ট কক্ষে পৌঁছালে তার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, দেহে অজানা উত্তেজনা ভর করে। এই উত্তেজনা ভয়ের নাকি অভ্যন্তরীণ চেপে রাখা প্রতিশোধের নারকীয় যন্ত্রণার। অফিস রুমের চাকচক্যময় এতটাই তীব্র যেন ক্ষণকাল বাদেই মুক্ত ঝরে পড়বে। চারিদিকে চোখ বুলিয়ে সাইফের ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে ওঠে। দৃশ্যমান অর্থে মুক্তা ঝরলেও তার চোখে মনে হলো যেন রক্ত ঝরছে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই চাকচিক্যময়তা যেখানে তার অংশ রয়েছে। এ কি নিদারুণ যন্ত্রণা! তার হাত পা কাঁপছে। সাইফের কাঁপন থেমে যায় কারো আকস্মিক ক্ষিপ্ত আলিঙ্গনে। সাইফ অনড় দাঁড়িয়ে থাকে। আলিঙ্গনরত ব্যক্তির পৃষ্ঠতসে আলতোভাবে হাত রেখে বলে ওঠে, তার কোনো সংযোগ নেই এসব কিছুর সাথে।
ঠিক আধা ঘন্টা বাদে সাইফের গাড়িটি ওই একই দানব আকৃতির গেট পেরিয়ে বের হয়, তবে গতি যেন পায়ে হাঁটার গতির সমান। গাড়িটির চলনের গতি দেখলে যে কেউ বলবে যে মনে করবে গাড়ি নিয়ে শো অফ করছে, তবে অন্তরের খবর তো আর সর্বদা দৃষ্টি নিবদ্ধ হয় না। সাইফের দেহ বারংবার ছেড়ে দিচ্ছে, কিন্তু সে সামলে নিচ্ছে। গাড়িটি চালানোর শক্তি ক্রমে হ্রাস পাচ্ছে। কানে বাজছে সদ্য কর্ণকুহরে প্রবেশ করা আর্তচিৎকার, চোখে নিবিষ্ট ওই চিরচেনা টানা টানা চোখ দুটো, অশ্রুসিক্ত চাহনি। দেহ যে ক্রমশই তার স্বীকারতা হারাচ্ছে, শরীর ঘেমে উঠছে সেই চিরচেনা কণ্ঠের আত্মচিৎকার যদি সিয়ার আত্মচিৎকারে পরিণত হয়। দেহ মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে সাইফের। গাড়ি তার গতি হারায়। শারীরিক অস্বস্তি টের পেয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে পড়ে সাইফ। ফুটপাতের পাশে দাঁড়াতে হাঁটু গেড়ে বসলেই গল গল করে বের হয়ে আসে পেট থেকে সব। ঊর্ধ্ব শ্বাসের কারণে নাকে মাথায় উঠে গেল খানিকটা বমি। কাশতে কাশতে একসময় পানির প্রয়োজনীয়তায় তীব্রতর হয়ে উঠল। গাড়ি পর্যন্ত গিয়ে পানি খাওয়ার শক্তি আপাতত দেহে নেই। এই মুহূর্তে কেউ দেবদূত হয়ে পানি এগিয়ে দিয়ে সে বিলম্ববিহীন তা নিয়ে নেয়। সাহায্যের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে কেউ আবারও পিঠেও চাপড় দিতে লাগলো। মিনিট 2 যেতেই সাইফের শারীরিক পরিস্থিতি অনুকূলে আসে। লাল হওয়া চোখ দুটো তুলে কৃতজ্ঞ দৃষ্টিতে তাক করে সামনের উপকারী ব্যক্তির দিকে। তবে সেকেন্ডও সময় লাগলো না দৃষ্টিটা কৃতজ্ঞতা সরে গিয়ে ক্রোধ আনতে। ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সূক্ষ্ম দৃষ্টি সম্পূর্ণ মেজরটি। সাইফ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। জলজল করে ওঠা চোখ দুটো দিয়ে ভস্ম করা দৃষ্টি নিক্ষেপ করে রুক্ষ গলায় শুধায়, আমায় ফলো করছেন? চৌকো সম্পূর্ণ প্রশ্নের জবাবে সহজ সরল চৌকসীন ভাবে জবাব দিয়ে প্রশ্নটির মান সম্মান ক্ষুণ্ণ করা দর্পণের ব্যক্তিত্বে থাকা এক বিরক্তিকর অভ্যাস। গম্ভীর গলায় বলল, জগিং করছিলাম। সাইফ শীতল দৃষ্টিতে চেয়ে থাকে প্রহসনমূলক কথা শুনে। গনগনে আওয়াজে শুধায়, আপনি ভাবছেন আপনার কথা বিশ্বাসযোগ্য? এত দূরে গাড়ি নিয়ে জগিং করতে এসেছেন। সাউন্ডস অফ ওয়ার্ক। জগিং পার্টনার যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো, তাই না? এখন তাদের যদি গাড়ি করে আসতে হয় তবে তাই। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম এ ফুল? সাইফ গম্ভীর মুখে বলল। দর্পণ মৃদু হেসে এক পায়ে এগিয়ে আসে, তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে বলে, আপনার চৌকসতা আমার উপরে বিশেষ প্রভাব ফেলত যদি আপনি নিজের এই চৌকসতা একজন ইন্সট্রাক্টর, একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে প্রয়োগ করতেন। বর্তমানে আপনার এই চৌকসতা খুব বেশি আকর্ষণ করতে পারছে না। কি বলতে চাইছেন? ললাটে ক্ষীণ ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করলো সাইফ। আড়াল থেকে সাহায্য না করে সামনাসামনি বীরের মতো লড়ুন। এই লড়াই আমার নয়, আপনার লড়াই। আপনার অসমাপ্ত কাজ আপনার সমাপ্তির অপেক্ষায় রয়েছে। কাওয়ার্ডের মতো সত্য জেনেও লুকিয়ে রেখে নিজের সাথে নয় পুরো দেশবাসীর সাথে অন্যায় করছেন। তাদের সাথে অন্যায় করছেন যারা এই কেসের জন্য জীবন দিয়েছে। এতটুকু বলেই দর্পণ তপ্ত শ্বাস ফেলে, কণ্ঠ শীতল নমনীয় করে আবারও বলে, নিজের সন্তানদের সাথে অন্যায় করছেন যারা দুনিয়াতে না এসেও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু পেয়েছে। সাইফ বিস্ফোরিত নয়নে তাকালো দর্পণের দিকে। দৃষ্টি চুরি করা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে পা বাড়ায় পেছনের দিকে। দর্পণ আবারও তেজি কণ্ঠে পেছন থেকে বলে ওঠে, আপনার মতো প্রতিনিয়ত এমন আরো অনেকে নৃশংসতার শিকার হচ্ছে, হবে। তবু আপনি প্রতিবাদ না করে মুখ বুজে থাকবেন, ভয় লুকিয়ে থাকবেন। আটকে রাখা অশ্রুগুলো থেকে অবাধ্য ছোটাছুটি করা দস্যি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভারী দাসীপনা করে অশ্রুগুলো কোনো বাধাই মানে না তাদের কাজ গড়ানো যে কোনো মূল্যেই গড়াতেই হবে। অসহনীয় যন্ত্রণায় মন মস্তিষ্ক জমে গেছে সাইফের, আর নিতে পারছে না সাইফ। তাই তো দর্পণের কথা শুনে তবুও থামে না, সোজা গিয়ে গাড়িতে উঠে বসে। সে একটাই, কাওয়ার্ড। বীর সাহসী প্রতিবাদী এই সকল শব্দ তার জন্য নয়, আর কখনো এই শব্দগুলো তার নামের পাশে যুক্তও হবে না, কখনো না। যে করে হোক এখন শুধু সিয়াকে এসব থেকে বের করে দূরে পাঠিয়ে দিবে। বহু বছর আগে যেমন পালিয়েছিল আবারও পালিয়ে যাবে, কারণ সে একটা কাওয়ার্ড। কাওয়ার্ডের কাজই হলো সত্যের পথ থেকে পালিয়ে যাওয়া। সকাল সকাল মিনময়ী শিং মাছ, কচি মুরগি, কবুতর, কয়েক ধরনের শাকসবজি নিয়ে বসেছে। মিনি আর সে মিলে প্রয়োজনীয় সব রেডি করে ফেলে স্বল্প সময়ের মধ্যেই। এখন শুধু রান্না করার পালা। তখনই সবেমাত্র সকাল 7টা। ঢিলেঢালা সাদা শার্ট, সাদা পায়জামা, আধ খাওয়া তরমুজ আসন পেতে বসে আছে।
এইডারে আফাই কি যেন কইয়া ডাকে, ওয়াটারমেলন নাইট ড্রেস মনে হয়। মিনি ঠোঁট কামড়ে কামড়ে হাত দিয়ে দিয়ে দেখছে অনিমনস্ত কেশে বিধ্বস্ত মুখে ওয়াটারমেলন নাইট ড্রেসে আবৃত সিমসাম গরনের দেহটিকে। শুধুই কি জ্বর দায়ী নাকি মস্তিষ্কে চলা ঝড়ও দায়ী? শিয়াশাকে দেখতে পেয়ে মিনময়ী হড়বড়িয়ে চিন্তিত গলায় বলে, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? আর একটু ঘুমাতে কিছু লাগবে? খিদে পেয়েছে? শিয়াশা মলিন হেসে বলে, কিছু লাগবে না মৃন্ময়ী, রান্না করব। তুমি আর মিনি যাও, এখন বিশ্রাম নাও। সারা রাত আমার কাছে ছিলে তোমরা। বলেই মিনময়ীর হাত থেকে বাটিটা নিয়ে নেয় শিয়াশা মাছের। মিনময়ী তৎক্ষণাৎ বাটিটা কেড়ে নিয়ে বলে, কখনো না, তুমি যাও, আমি রান্না করছি। এই শরীর নিয়ে রান্না করার প্রয়োজন নেই। আমাকে দেখার মতো অনেক মানুষ আছে মৃন্ময়ী, কিন্তু তার আমি ছাড়া আর কেউ নেই। আমার রান্না তার খুব পছন্দের, তৃপ্তি করে খায়। তুমি দাও, আমি একদম সুস্থ আছি দেখো। তার জন্য রান্না করতে পারলে পুরোটা সুস্থ হয়ে যাব আমি। শিয়াশা মলিন কণ্ঠে বলে। ইতিমধ্যে অক্ষিপটে অবাধ্য অশ্রুকণা ভিড় জমিয়েছে। ভালোবাসা বুঝি সকলকে এতটা দুর্বল করে দেয়? মিনময়ী আর কথা বাড়ায় না, সব এগিয়ে দেয় শিয়াশাকে। দুজনকে যেতে বললেও দুজন এক পাও নড়ল না, বরং রান্নাঘরে আড্ডার মজলিস তৈরি করে নিয়েছে। মিনিদের বাড়ি থেকে পাঠানো মুরগি আর চা খেতে খেতে মিনিদের বাড়ি থেকে পাঠানো মুরগি আর চা খেতে খেতে তিনজনই রান্না বসিয়ে কিচেন ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। মিনিকে কিভাবে বাহিরে পাঠাবে তার পরিকল্পনা করছে। বুঝিয়ে দিয়েছে কিভাবে দিয়ে আসতে হবে দর্পণের বাসায় খাবারগুলো। আশরাফ জগিং থেকে মাত্র বাসায় ঢুকেছে। জুতো খুলে দরজা লাগাতেই কে বেরো বেরো বলে চিৎকার করে ওঠে। আশরাফ চোখ গরম করে তাকায় লিলির দিকে। বেয়াদব মহিলা তার বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে বলছে। হিসিসি উঠল রাগে, কোমর বেঁধে ঝগড়া করার জন্য উদ্যত হলো। রাগান্বিত গলায় শুধালো, এই অসভ্য মহিলা, আমার বাড়িতে আমি ঢুকবো তাতে তোর বাপের কি? গতকাল রাতে ঘরে এসেছে, পরেই খিদে খিদে বলে চেঁচিয়েছে, তাই সে রেগে বলেছিল। নিজের বাড়ি গিয়ে খা, বেরো আমার বাড়ি থেকে। তারপর থেকে যেই ঘরে ঢুকবে তাকেই বলবে বেরো বেরো। আশরাফের কথার প্রেক্ষিতে লিলি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। কথার আগা করে কিছুই বোঝেনি সে, শুধু কানে ঢুকেছে বাপের কি। কি করবে, তাই যতটুকু শুনেছে ততটুকুই চেঁচিয়ে বলতে শুরু করে। পড়লো, বাপের কি বাপের কি বাপের কি। আশরাফ আরো কিছুক্ষণ ঝগড়া করে খেপতে খেপতে নিজের ঘরে চলে গেছে। দর্পণের ঘরে আসতে আসতে 9:30 বেজে যায়। 5:30টার দিকে বের হয়েছিল জগিং এর উদ্দেশ্যে। শিয়াশার ফোন থেকে সে সাইফের ব্যক্তিগত নাম্বার সহ কিছু ইনফরমেশন কালেক্ট করে। সেই তথ্যের ভিত্তিতে সুবেদার জানায় সাইফের কানেক্ট লোকেশন বান্দরবান সদর থেকে দূরবর্তী কোথাও। এত করে নিশ্চয়ই কোনো অফিসিয়াল কাজ হবে না, তাই তো সে আন্দাজায় তারা পিছু নেয় সাইফের। ওই বাড়িটি সম্পর্কে সব তথ্য কালেক্ট করুন। কে থাকে, কার সাথে দেখা করতে গিয়েছিল সাইফ চৌধুরী, আর সবসময় নজর রাখবেন বাড়িটির উপর। দিলজার সুবেদার বিনীত ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ওকে স্যার। আপনারা এখন আসতে পারেন। আগামী সপ্তাহে জেনারেল স্যার আসবেন, সকলে তৈরি থাকবেন। স্যার কোনো রকম বিশৃঙ্খলা অপরিচ্ছন্নতা পছন্দ করেন না। সকলে যেন ডিসিপ্লিন মেনটেন করে চলে, এদিকটা লক্ষ্য রাখবেন। বলেই দর্পণ কাউচ ছেড়ে উঠে দাঁড়ায়। দিলজার সুবেদার বের হয়ে যেতেই দর্পণ দরজা আটকে ঘরে আসে। ডাইনিং রুম ক্রস করতে গেলেই টেবিলের উপর অনাকাঙ্ক্ষিত টিফিন বক্স দৃষ্টি আকর্ষণ করে। সে এগিয়ে গিয়ে টিফিন বক্সটা নেড়ে চেড়ে দেখতে লাগলো। টিফিন বক্স ভর্তি খাবার, মুখে স্মিত হাসি ফুটে ওঠে তার। তার জন্য চিন্তা করার মানুষ যে একজনই। বক্স খুললেই নাস্তা রন্ধে প্রবেশ করে সুস্বাদু খাবারের লোভনীয় গ্রান। সেই খিদের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। কাল বিলম্ব না করে প্লেট নিয়ে বসে পড়ে খেতে। একটু পরেই সেনানিবাসে যাবে। আপাতত ফিল্ডের ডিউটি অফ, অফিসিয়াল ডিউটিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না শারীরিক সুস্থতার নিশ্চয়তা প্রদান করা হবে ততক্ষণ পর্যন্ত অফিসিয়াল কাজেই কার্যরত থাকতে হবে। মেয়ের সাথে কথা বলা তো দূর, চোখ তুলে তাকায়ও না সাইফ। শিয়াশা বারবার তাকিয়ে থাকে বাবার দিকে, যেন একটু তাকায় তার দিকে, আর আদুরি গলায় বাচ্চা বলে ডাকে। তবে কথা না বললেও রোজকার নিয়ম সাইফ ভঙ্গ করেনি। রোজ সকালে একটা করে চিকেন বান এনে টেবিলে রেখে দেবে। শিয়াশা হাসি মুখে সেটা তৃপ্তি সহকারে খাবে। ডাক্তারদের পড়ার শেষ নেই, জানারও শেষ নেই। তারা যত পড়বে তত ভালো উন্নত চিকিৎসা সেবা দিতে পারবে। রাত তখন 12:20। অশ্রুসিক্ত নয়ন দুটোতে ইংরেজি অক্ষরগুলো বারবার ঝাপসা হয়ে আসছে। মাঝে মধ্যেই অষ্টদয় কেঁপে উঠছে, কান্না উপচে বেরিয়ে আসার জন্য। সর্বদা হাসি খুশি প্রাণবন্ত থাকা মেয়েটা যেন এমন প্রতিকূল পরিস্থিতি মেনে নিতে পারছে না। আদেশ এবং নিজের মধ্যে লালন করা অনুভূতির সাথে মনকে প্রশান্ত করতে পারবে সেই উপায়টুকুও নেই। লোকটার সাথে কথা বলে নিশ্চিত সব ঠিক করে দিত। 3 দিন যাবৎ একটাবার ওই পুরুষালী প্রশান্তি মাখা আওয়াজটুকু
শুনতে পারেনি সিয়াসা। অনুভূতির প্রখরতা বাঁধ ভাঙা, তাই তো এতটুকু দূরত্ব তাকে শঙ্কিত করছে। বাবা যত যাই বলুক না কেন, দর্পণের সাথে যোগাযোগ থাকলে সে এতটা ভেঙে পড়তো না। বাবা কি তাকে কিছু বলেছে? সে কি ভুল বুঝছে তাকে? মেসেজ সিন করছে না, ফোন বন্ধ।